দুপুরবেলা না ঘুমিয়ে আরবি ম্যাডামের জন্য আমি কিভাবে আরাবিয়ান স্টাইলে ফাতায়ার বানাইলাম, তো সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথেই থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে দুপুরবেলা আমি ঘুমাইতে পারি নাই, কারণ আমার ফাতায়ার বানাইতে হবে, আর ফাতায়ার বানাইতে গেলে অনেকটা সময় লেগে যায়। আর এখন তো দিন ছোট হয়ে গেছে, মাগরিবের আজান তাড়াতাড়ি দিয়ে দেয় 5:30টার দিকে, সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায়। তখন রান্না করতে যদি দেরি করে আসি, তাহলে রান্না করে সারা যায় না, আজান দিয়ে দেয়। তো আজান দিয়ে দেয়, এজন্য তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম, আর ভাবলাম যে আজকে ঘুমাবো না। আর যদি ঘুমাই তাহলে অনেক দেরি হয়ে যাবে রান্না করতে। তো এখানে আমি তাড়াতাড়ি করে না ঘুমায় রান্নাঘরে আইসা আমি মুরগির মাংস হাড়ের থেকে মাংসগুলা ছাড়াইয়া ছোট ছোট করে কাইটা নিছি। তারপরে এখানে ক্যাপসিকাম, মরিচ আর পেঁয়াজ ভালো করে তেলের মধ্যে ভাইজা তারপরে মাংসগুলো আমি দিয়ে দিছি। এখন এভাবে আমি কিছুক্ষণ ভাইজা নিব। তারপরে আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিব। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ ভাইজা তারপরে এখন মশলাগুলো এক এক করে সব আর কি দিব। তো ফাতায়ের বলতে আমাদের আরবি কান্ট্রিতে এখানে বলে ফাতায়ের, আর আমাদের বাংলাদেশে বলে হচ্ছে মাংস পিঠা। তো মাংস পিঠা বানাইতে গেলে কতটা দেরি হয় এটা অবশ্যই যারা বানান তারা জানেন। তো সকালে যদি আমাকে বলে রাখতো তাহলে হয়তো আগে থেকে অনেক কিছু কাজ গুছায় রাখা যাইত, কিন্তু বলে নাই। আসলে ওদের কোনো রান্না বান্নার প্রতি কোনো ধারণা নাই। হ্যাঁ, মানে কোনটা রান্না করতে কত টাইম লাগে এটা ধারণা নাই, মানে মুখ দিয়া বইলা গেল আর শেষ। এখন এটা রান্না করতে যে কত সময় লাগবে এটা জানে না। এই ময়দা মাখাইয়া রাখতে হবে, তারপরে হচ্ছে এই মাংস প্রসেসিং করতে হবে, মাংস ভুনা করতে হবে, আবার এগুলা পাতায়ের রুটির মতো বেলে আবার ডিজাইন করে বানাইতে হবে, আবার এটাকে মানে ফোড়নের ভিতরে দিয়ে ফ্রাই করতে হবে। মানে প্রসেস কিন্তু অনেকগুলা, এগুলা ওদের কোনো ধারণা নাই যে এগুলা কতক্ষণ লাগবে। ঠিক আছে, মুখ দিয়ে বইলা দিল আর হয়ে গেল আর কি। তো এই জন্য দুপুরে আমি ঘুমাই নেই, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। এখন আমি যেহেতু আমার দুপুরে ঘুমাইয়া অভ্যাস, আর একদিন না ঘুমাইলে আমার মাথা ব্যথা করে। তো এখানে আমি টমেটো পেস্ট, আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভুনা ভুনা করে নিছি। তো এখানে আমি পরিমাণ মতো আমি হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি, তারপরে আমি দিব ক্যারি পাউডার, আর আমি এখানে মুরগির মশলা নিয়েছি, শুকনা মরিচের গুঁড়া নিয়েছি। তো এই মশলা দিয়ে আমি আজকে রান্না করব। তো ক্যারি পাউডার দিয়ে দিলাম। এখন আমি সামান্য পরিমাণে মুরগির যে মিক্সড মশলা আছে এই মশলাটা একটু দিয়ে দিলাম। তারপরে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো মরিচের গুঁড়াটা আসলে অনেক কেয়ারফুলভাবে দিতে হবে, কারণ বেশি পড়ে গেলে আবার সমস্যা, ওরা তো আবার ঝাল একদমই খাইতে পারে না। তো এটা একটু অল্প অল্প আর কি আমি কোনোরকমভাবে আর কি দিচ্ছিলাম, মানে মরিচের গুঁড়াটা দিতে গেলে একটু ভয়ে ভয়ে দেই যাতে বেশি না পড়ে আর কি। তারপরে এই যে ভালো মতো নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিব, যাতে করে মশলাটা আর মাংসটার সাথে ভালো করে আমি বোনা করতে পারি। আর এখন তো দেখতে পারতেছেন যে একদম শুকনা শুকনা, তো তার মানে এখানে একটু পানি দিলে আর কি সুন্দর ভেজা ভেজা হবে। আর মাংস পিঠা যখন বানাবো ওই পিঠার মধ্যে দিলেও সুন্দর মতো একটু আর কি ভেজা ভেজা থাকবে, সুন্দর হবে আর কি। হ্যাঁ, তো এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো ভালো করে মিক্স করে নিতেছিলাম। আর ফ্রাই প্যানে রান্না করার জন্য কিন্তু কাঠের কিংবা যে আরেকটা প্লাস্টিকের মতো একটা চামচ আছে, ওগুলা দিয়ে রান্না করলে ভালো হয়, নইলে স্টিলের জিনিস দিয়ে কিন্তু ফ্রাই প্যানে রান্না করলে নষ্ট হয়ে যাবে। তো আমার কাছে একটা মেলামাইনের চামচ ছিল, এটা দিয়ে আমি রান্না করতেছিলাম। ওই কাঠের চামচ আমার কাছে নাই, এজন্য আমি মেলামাইন দিয়েই করতেছিলাম। তারপরে এই যে আমার হচ্ছে আমি একটু পানি দিয়ে ভালো মতো বোনা বোনা করে নিছি। এখন আমার মাংসটা বোনা বোনা করা হচ্ছে শেষ। এখন আমি নামাই নিব। তারপরে তো আরও অনেক প্রসেস আছে, এগুলো তো আমি বাকি আছে, এগুলা মেন প্রসেস যেগুলো সেগুলো তো বাকি আছে, সেগুলো আমি আপনাদের সাথে অবশ্যই একটু একটু করে শেয়ার করব যতটুকু সম্ভব। আর ওরা হচ্ছে হাবিজাবি খাইতে অনেক বেশি পছন্দ করে। হ্যাঁ, মাথায় যেটা আসবো ওইটাই তখনই খাইবো। মানে এত পরিমাণে হাবিজাবি খায়। কিন্তু ওদের আসলে মানে রান্না বান্নার প্রতি কোনো আইডিয়া নাই, কোনো ধারণা নাই, কোন রান্নার ভিতরে কিভাবে কোন মশলা দিতে হবে এগুলা কিচ্ছু জানে না। ঠিক আছে, খালি মুখ দিয়ে মনে হইলো যে এটা খাইবো,
ওইটা খাইবো বইলা দিল, শেষ এই পর্যন্তই। তো যাই হোক, আমি পরে আর রাগারাগি করি নাই যে তোরা তো আজকে বাসায় ছিলি, সকালে যদি আমাকে বলতে আমি মুরগির মাংসটা হাড়ের থেকে মাংসটা ছাড়াইয়া আমি রাইখা দিতাম, তাহলে এখানে আমার টাইমগুলাই এখানে বিকালবেলা একটু টাইম বেঁচে যাইতো, তাই না? তো যাই হোক, আর কিছু বলি নাই, কারণ রাগারাগি করলে সমস্যা, রাগারাগি না করাই ভালো। তো এই জন্য আমি আর কিছু বলি নাই, যে দেরি হোক, দেরি হইলে ওরা বসে থাকবো খাওয়ার জন্য, আমার কি। পরে যে দেখেন রুটির মতো বেলে একটা ইয়ের ভিতরে মানে সাজের ভিতরে আমি দিলাম, দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো মুরগির মাংস বোনাগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে চাপ দিলাম, এভাবে চাপ দিয়ে তারপরে ওই যে বানাইতে হবে। তারপর আমি একটু সাইড দিয়ে বাড়তি ময়দা আটাগুলো আমি কাইটা নিলাম। আর এটা আমি বানানোর পরে আমি ভাবলাম যে এটা অনেক বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ। তো আমি আরেকটু ছোট সাইজ বানাবো, তো আরেকটা সাজ আছে ছোট, ওইটা দিয়ে বানাবো। তো এরকম বড় বড় আমি 6টা বানাইছি, বানানোর পরে ভাবলাম যে না, এত বড় বড় করে যদি বানাই তাহলে মাংস শেষ হয়ে যাবে, আটাও শেষ হয়ে যাবে, তো সবার হবে না, কম পড়ে যাবে। এজন্য আমি পরে ছোট সাজটা নিলাম, এটা দিয়ে আমি বানাইলাম পরিমাণ মতো মাংস দিয়ে। তো এটা দিয়ে আর কি দেখতেও সৌন্দর্য, আর হচ্ছে বেশিও হবে এই জন্য। আর বেশি বড়টা ওইটা আবার দেখতে সুন্দর লাগে না, এই জন্য আমি আর বড়টা দিয়ে আর বানাই নাই, 6টা বানাইছিলাম মাত্র। আর এই দেখেন, এক এক করে বানাচ্ছি, এক এক করে আমি সেনিয়ার ভিতরে রাখতেছি। তো এভাবে সবগুলো আমি বানায়া তারপরে ফোড়নের ভিতরে দিয়ে একসাথে 2টা সেনিয়ে দিয়ে ফ্রাই করব। আর অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকতে থাকতে আমার পাও ব্যথা করতেছে, খারাপও লাগতেছে। আর ঘুম থেকে উঠে কেন জানি আমার এই মানে বুকের মধ্যে অনেক চাপ ধরে ব্যথা করতেছিল, যে দুপুরে না ঘুমাইলে আমার এই অবস্থা হয়। তো এখন রাত হইছে, আমি রুমে আইসা এই বড় মানে ভয়েসগুলো রেকর্ডিং করতেছি। তো ভাবলাম যে এখন মানে খাওয়া দাওয়া করে আমি ঘুমায় যাব, দেরি করব না, কারণ অনেক বেশি খারাপ লাগতেছে। তো এখানে দেখেন আমি সবগুলা যে বানাইছি, এক নিয়ে হয়ে গেল, আরেক নিয়ে হচ্ছে করব, ও বানাবো। আর এইদিকে আমি ফোড়নে আগুন আমি 5 মিনিট আগে জ্বালায় রাখছিলাম, গরম হয়ে গেছে। তো একটা নিয়ে আমি ভিতরে দিয়ে দিলাম, এখন আরেক নিয়ে আমি হচ্ছে অর্ধেক বানাইছি আর অর্ধেক বানানো বাকি আছে। তো যাই হোক, সবগুলা বানানো শেষ, এখন নিচের সাইডে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি উপরে এই যে ডিমগুলাই নিছি আমি 2টা, এই ডিম আমি একটা ব্রাশের সাহায্যে উপরে ব্রাশ করে দিব, যাতে করে আমি যখন উপরে ফ্রাই করব তখন এই ইটা ফাতায়েরটা পুড়ে না যায় আর কালারটা সুন্দর আসে, এই জন্য এই ডিমটা ব্রাশ করে দেওয়া। আর আমাদের দেশে তো মনে করেন যে তেলের মধ্যে ডুবা তেলে ভাজে, কিন্তু ওরা হচ্ছে ডুবা তেলে ভাজে না, এভাবে ফ্রাই করে। আর তেলের ভাজার জিনিসটা মানে তেলে চুপ করে, ওইটার চেয়ে এভাবে ফ্রাই করা অনেক ভালো। উম, তো এইভাবে সবগুলো ব্রাশ করে দিলাম। তো এই যে আমার দ্বিতীয় শ্রেণীও হয়ে গেছে। এখন আমি উপরে ফোড়নের উপরের সাইডে আগুন জ্বালাই দিব। তারপরে যে দেখেন উপরের কিন্তু ফ্রাই হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে কালার। তো এটাও একটা টেকনিক, উপরে ডিম ব্রাশ করে দিলে মানে কালার সুন্দর আসে, পড়ে না। তো এই টেকনিকটা যারা না জানেন, অবশ্যই যারা এভাবে ফোড়নের ভিতরে ফ্রাই করেন তারা হয়তো বা করতে পারেন, আর মাইক্রোওয়েভে করলেও করতে পারেন, যার যেমন ইচ্ছা। তো আমার এই যে 2 হয়ে গেছে মাশাল্লাহ। তো এখন আমি এটাকে আমি হটপটের ভিতর বাইরে রাখবো, যাতে করে গরম থাকে। আর এদিকে ফোড়নটাও বন্ধ করে দিলাম, আর ইটা আটকাই দিলাম, পরে আমি এটা খুলে পরে ফ্যান ছেড়ে দিব, তাহলে ঠান্ডা হয়ে যাবে ভেতর সাইড। আর এখানে আমি দেখেন কতটা সুন্দর হয়েছে কালার, এটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ খাইতে অনেক মজা হয়েছে। এখন আমি একটা কাচের একটা বা প্লেট নিয়ে নিলাম বড়, তারপরে এটার মধ্যে আমি অল্প অল্প মানে অল্প বলতে আমি ছোটোগুলায় যে সাজায় রাখবো। আর আমি কিছু ছবি তুলবো, তো এই জন্য আমি এই প্লেটটা নিছি, আর নইলে আমি হটপটে বাইরে নিতাম। তো আমি একটু আমাকে দেখাচ্ছিলাম, রান্না করতে করতে চেহারার অবস্থা একদম পুরাই গেছে। তো আমি জানি না আমার গলা এখনও ঠিক হইতেছে না কেন, গলা কেন জানি এখনও বসা বসে আমার মনে হচ্ছে। তো যাই হোক, ঠিক হবে হয়তো আস্তে আস্তে, কাশিটা যে ভালো হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। তো এই যে আমি এক এক করে ফাতারগুলো মানে ইয়ের ভিতরে দিতেছিলাম,
খাইতে তো সময় লাগে না, কিন্তু এই যে খাওয়ার জন্য যে এটা বানাইতে যে সময় লাগে, এটা যে বানায় সেই বুঝে। তাই দেখেন আমি প্লেটের ভিতরে সুন্দর করে সাজাইছি, সাজায় একটু আপনাদের সামনে আসলাম। আসার পরে একটু মানে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, দেখাইতেছিলাম। তারপরে দেখেন আমার ফাইনাল লুকটা। মাশাআল্লাহ, কিছু, কিছু পাতায়ের মুখ খুলে গেছে। যাই হোক ওইটা ব্যাপার না। তো মাশাআল্লাহ অনেকটা সুন্দর হইছে। এখন আমি এটাকে হটপটে মানে ঢাইলা সুন্দর করে উপরে টিস্যু পেপার দিয়ে করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।